University students and office goers, mostly Bostonthara University students আমরা টার্গেট করছিলাম। And we talked to more than 700 people. Oh, 700? More than 700 people. তো ওখানে একটা ইস্যু ছিল যে 3টে ছেলে কোনো কারণ ছাড়া মেয়েদের জন্য সেফ ট্রান্সপোর্টেশন এত দরজুতলাই পড়তেছে কেন? Quite interestingly, আপনার এই লিস্ট অফ চ্যালেঞ্জেসের মধ্যে ইউ ডিডন্ট মেনশন ফান্ড রেজিং দ্য ফাইন্যান্সিং পার্ট। আর এটা ধরে নিতে হবে আমি আসলে টাকার জন্য ওয়েট করবো, দিস ইজ নট অ্যান অপশন। আমার কিছু না থাকলে আমি যে টাকা পাইতে পারি এই আশাটাই করা উচিত না। ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট করি ব্যাক ইন 2018, আমরা জাস্ট 2টা গাড়ি দিয়ে লঞ্চ করেছিলাম শাটলটা। সো আমাদের কোনো অ্যাপ ছিল না, কিছু ছিল না। যে সেফ ট্রান্সপোর্টেশন প্রোভাইড করেছিলাম ফিমেলদেরকে ইনিশিয়াল স্টেজ থেকে। তো ওইটা ওয়াজ লাইক আমাদের ইম্প্যাক্ট একদম চোখের সামনে দেখা যাচ্ছিল এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল রাইডের পরপরই। আমি যতটুকু ফাইন্যান্সিয়ালি এটাকে ভায়াবল করতে পারবো তত আমার চান্সেস থাকবে এটাকে ব্যবসাটাকে বড় করার। আর যত বেশি ব্যবসা বড় করতে পারবো তত বেশি চান্স থাকবে আমার ইম্প্যাক্ট ফেলার। যে কোনটা আমি সবসময় বলি যে when you truly want something, the whole universe conspires in helping you to achieve it. আসসালামু আলাইকুম রিয়াসাত ভাই and welcome. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। And thank you very much for accepting my offer. মানে I was wondering যে আপনি টাইম করতে পারবেন কিনা। Thanks. মানে whatever time we have, I'll make sure that we make the best use of it. So the reason আপনাকে ভাইয়া রিকোয়েস্ট করা এটার একটা কারণ হচ্ছে যে একটা বড় কারণ হচ্ছে যে you bring a lot of positive energy to our youth community. Like যে জায়গায় বিভিন্ন ইয়াং ফাউন্ডারদের সাথে কথা হয়, they look up to you. এটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি আর একটা ব্যাপার হচ্ছে যে I admire the impact angle you had from the very beginning. So আমাদের আজকে আড্ডাটা হচ্ছে ওই জায়গাতে হবে, just from your idea, execution, challenges and your words of wisdom. I believe যে এত বছর এই এত প্যারার মধ্যে যাওয়ার পরে you have some wisdom যেটা আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, that will be useful. ইনশাআল্লাহ। Sure. So before getting into Shuttle, আপনার ব্যবসা ওই জায়গাটাতে, I just want to know a bit more about yourself. ধরেন what I am personally interested যে আপনার এরকম কোনো চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অর ইভেন্ট আছে কিনা দ্যাট শেপ ইউ টু বি দ্য কারেন্ট রিয়াসাত দ্যাট ইউ আর। আচ্ছা, সো আই মিন একটা ইভেন্ট না, যেটা ছিল যে মাই ফাদার ওয়াজ আ ব্যাংকার। তো উনি বিভিন্ন ব্যাংকে প্রায় 48 বছরের মতো জব করেছেন। সো অ্যান্ড আব্বুর অনেক রেসপন্সিবিলিটিস ছিল। তো আব্বু কখনো অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হতে পারেনি বা নিজে কোনো বিজনেস স্টার্ট করতে পারে নাই, বাট হি অলওয়েজ ওয়ান্টেড টু। সো আব্বুর কিছু ফ্রেন্ডও অ্যাকচুয়ালি নিজেদের বিজনেস স্টার্ট করেছেন, দে ডিড প্রিটি গুড। সো ওখান থেকে একটা ইন্সপিরেশন ছিল যে আমার এবং আমার ভাইয়ের যে আমরা উই ওয়ান্ট টু ডু সামথিং অফ আওয়ার ওন, আমরা নিজের এন্টারপ্রেনার হতে চাই। আই ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি ইন্সপায়ার্ড বাই মাই ব্রাদার। আমার ভাই অ্যাকচুয়ালি অনেক নতুন আইডিয়া নিয়ে কথা বলতো আমার সাথে, অনেক কিছু এক্সপ্লোর করতো। তো ওখান থেকে ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি সবসময় একটা ড্রিম ছিল যে কখনো এন্টারপ্রেনার হবো। সো ইয়া, আই মিন ওখান থেকেই বলতে পারেন যে আমাদের এন্টারপ্রেনারশিপের যে ইচ্ছাটা ওখান থেকে আসে। I didn't know that. So ওই জায়গা থেকে মানে ইউ আর ফ্রম নর্থ সাউথ। সো নর্থ সাউথে যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ প্রচুর ভালো ভালো ক্যারিয়ার অপশন থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রবাবলি সেফ ক্যারিয়ার অপশন থাকে। তো সেই জায়গাগুলো ছেড়ে ওয়াই ইনটু এন্টারপ্রেনারশিপ, ওয়াই গো দেয়ার অ্যান্ড বিল্ড শাটল? এক্স্যাক্টলি যেটা আমি আগে অ্যান্সার করলাম, আমার সবসময় এটাই স্বপ্ন ছিল যে আমি এন্টারপ্রেনার হতে চাই। বাট টু বি অনেস্ট, নর্থ সাউথে জয়েন করার আগে ইভেন যখন জয়েন করছি তখনও উই হ্যাড নো আইডিয়া কিভাবে একটা নতুন ব্যবসা স্টার্ট করতে হয়। বিকজ আমরা যখন ছোট ছিলাম তখন একটা মিথ ছিল যে এন্টারপ্রেনার হতে গেলে ফ্যামিলি বিজনেস থাকা লাগে, আর মানে অনেক লাইক বাবার অনেক টাকা থাকতে হয়, থিংস লাইক দ্যাট। বাট নিজেরা কিভাবে নতুন কিছু স্টার্ট করতে হয় ওরকম কোনো ডিরেকশন ছিল না। এখন যে স্টার্ট আপের যে কনসেপ্টটা, এটাও তখন এত বেশি ছিল না। তখনও লাইক আমি বলেছি লাইক 2012-13 এর দিকে আমি নর্থ জয়েন করি 2012-এ। তখনও লাইক বাংলাদেশে স্টার্ট আপ ছিলই না বলতে গেলে। সো উই ডিডন্ট হ্যাভ এনিওয়ান টু লুক আপ টু। সবাই বলতো যে ট্র্যাডিশনাল বিজনেসে যেটা হয় যে হয়তো ফ্যামিলি বিজনেস থাকলে ওখান থেকে আপনি ওখানে ওর সাথে নিজেকে ইনভলভ করতে পারেন, কিছু বিল্ড করতে পারেন। বাট গোড়া থেকে কিছু শুরু করা উইদাউট এনি ক্যাপিটাল অর এনি সাপোর্ট, ওই জিনিসগুলো অত অ্যাভেলেবল ছিল না, কিভাবে করতে হবে রিসোর্সেস গুলা বা ওই ইনফরমেশন গুলা। সো ইয়া, আমি এই জন্য আই জয়েন নর্থ সাউথ। আমি একটু ডিরেকশন ছিল না আমার কাছে প্রপার, আমি একটু কনফিউজ ছিলাম। বাট আমি ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স মেজর করেছি, হোপিং যে ইনশাল্লাহ আমি বাই দ্য টাইম আই গ্রাজুয়েট আর লার্ন কিভাবে নিজে কিছু শুরু করতে হয়। সো এটা ছিল মানে জয়েন করা, ওখান থেকে ওই স্বপ্নটা দেখা। বাট আপনি যেটা বলছেন আসলে
আই মিন এসব বিজনেস স্কুলে মোস্টলি সবাইকে জবের জন্য প্রিপেয়ার করা হয়। সো স্পেশালি আমাদের টাইমে তখন 2013, 14, 15 আমি আমার কোর্স সব শেষ হয়েছিল। সো ইয়া আই মিন আই জাস্ট কেপ্ট এক্সপ্লোরিং আর কি। সো আপনি যখন এক্সপ্লোর করতেছিলেন আই বিলিভ যে সেখানে অনেক আইডিয়া নিয়ে আসছিল, এটা অনেক কিছু নিয়ে আসছিল। সো আই রিমেম্বার আ কোট যেখানে পল গ্রাম প্রবাবলি মেনশন যে দ্য বেস্ট আইডিয়া টু লুক ফর আ নিউ আইডিয়া ইজ টু নট লুকিং ফর আর আইডিয়া, যে লাইক ফোকাস অন আ প্রবলেম এবং এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবে, এবং যদি হয় যে ভাই নিজের প্রবলেম তাহলে খুবই ভালো। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস, এবং মানে এই কোটের সাথে হাউ ডু ইউ রিলেট টু শাটলস জার্নি? I totally agree actually. আমি যেটা করতাম নর্থ সাউথে থাকতে আমি I used to have like regular discussions with my friends on how we can start something of our own, something that will have positive impact on the society and that will be scalable and sustainable as a business as well. So ওরকম অনেকগুলো ডিসকাশন আমাদের হইতো নর্থ সাউথে থাকার সময়। ইনফ্যাক্ট গ্রাজুয়েশনের পরও আমি নর্থ সাউথে রুবিতে জয়েন করি অ্যাজ এ প্রোডাক্ট স্পেশালিস্ট। I worked there for 2 years. তো ওই সময়ও অ্যাকচুয়ালি I used to have regular discussions with my friends. তো ওখানে অ্যাকচুয়ালি একটা ডিসকাশনের সময় আমার এখন যে পার্টনার জাওয়াদ ভাই, তখন আমরা নর্থ সাউথে একসাথে ছিলাম, সেম ক্লাবে একসাথে কাজ করতাম, উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন। সো হি ওয়াজ অ্যাকচুয়ালি শেয়ারিং হিজ কনসার্নস অ্যাবাউট পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওনার নিজের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল। তখন সামটাইমস ওনার পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হতো অ্যান্ড ইট ওয়াজ আ নাইটমেয়ার ফর হিম। সো ওখান থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনের প্রবলেমটা নিয়ে কাজ করতে চাই। উই ডিডন্ট নো এক্স্যাক্টলি কি সলিউশন হবে আমাদের, বাট উই নিউ যে আমরা এই প্রবলেমটা অ্যাড্রেস করতে চাই। তো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। এরপর তো অনেক কিছু হলো, অনেকভাবে আসলে আমরা আমাদের ক্যারিয়ার আইডিয়াতে আসছি। সো জাওয়াদ ভাই ওয়াজ ফেসিং আ প্রবলেম, মানে ওই জায়গা থেকে why he was the co-founder, মানে আপনি যখন co-founder সিলেক্ট করতেছিলেন অথবা প্রবাবলি এটা জাস্ট অর্গানিক্যালি হয়েছে, বাট হোয়াট ওয়াজ দ্য কোয়ালিটিজ দ্যাট ওয়ার লুকিং ফর, যে এই ধরনের মানুষের সাথে কাজ করতে চান? So I think এটা আপনি যেটা বললেন অর্গানিক্যালি হয়েছে আমাদের ক্ষেত্রে। I mean we both wanted to start a company or startup. তখন ওভাবেই আমরা আমাদের মেন্টালি ম্যাচ করতো, আমরা দুজনই সেম ব্যাকগ্রাউন্ড থেকে। I think that helped as well. And আমরা দুজনই নিজেদের কিছু স্টার্ট করতে চাচ্ছিলাম, বিকজ তখন কিন্তু 2014-15-এ অত বেশি মানুষজন এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখতো না। আর স্বপ্ন দেখলেও হয়তো অ্যাকচুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে স্টেপগুলো নিতে হয় ওইটা নেওয়ার জন্য অনেকে রেডি ছিল না। সো আমার আশেপাশে অ্যাকচুয়ালি জাওয়াদ ভাই ছিল যে আমার সাথে কিছু একটা করতে চাচ্ছিল, অ্যান্ড আই অলসো ওয়ান্টেড টু ডু সামথিং উইথ হিম। সো ওভাবেই আমাদের অ্যাকচুয়ালি শুরু হওয়া। আমরা এখন উই হ্যাভ লাইক কমপ্লিমেন্টারি স্কিলস, বাট এটা এতদিন কাজ করার পর এখন হয়তো আমাদের ওই নলেজগুলো আছে, আমরা জানি এক্স্যাক্টলি কে কি রোল প্লে করবে। বাট ইনিশিয়ালি যখন উই ওয়ার থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং সামথিং, তখন এত কিছু চিন্তা করি না যে কমপ্লিমেন্টারি স্কিল কি আছে বা ওনার মধ্যে আমি কি কোয়ালিটি দেখছি, উনি আমার মধ্যে কি কোয়ালিটি দেখছি। দ্য অনলি থিং ওয়াজ দ্যাট I mean we both wanted to do something together and we both had similar vision, similar mentality, and that's why we started working together. ওকে, সো টকিং অ্যাবাউট ইমপ্লিমেন্টেশন, যখন আপনি আইডিয়া ফেজ থেকে ইমপ্লিমেন্টেশনে গেলেন, মানে হোয়াট ওয়ার ইউর নাইটমেয়ার্স, মানে টপ 3 or 5 চ্যালেঞ্জেস যদি আপনি বলতেন? Of course, I mean প্রথম চ্যালেঞ্জ ছিল আমরা even before we started we knew that we wanted to start a tech company, and এখানে technology is very very important, but Jawad bhai and I we both were like business grad, so আমাদের দুইজনেরই কোনো টেকনোলজি নিয়ে কোনো নলেজ ছিল না বা কোনো স্কিল ছিল না। সো initially I mean even before we started যখন আমরা আইডিয়া নিয়ে কাজ করতে তখনই we had to look for a tech partner. So and then we found our third co-founder Sufyan bhai. উনি অ্যাকচুয়ালি আমার ভাইয়ার সাথে একটা বিজনেস করতেন আগে, সো দে হ্যাড আ 90 ফার্ম। সো ভাবে আমরা চিন্তা মনে কি আমার একটু সিনিয়র ভাইয়া, আমার ব্রাদার অ্যান্ড সুফিয়ান ভাই একসাথে একটা কোম্পানি রান করতেন, দে ওয়ার কো-ফাউন্ডার্স। ওখান থেকে we reached out to সুফিয়ান ভাই, আমরা we shared our idea with him and he loved it, he wanted to be part of it as well, and then he joined. So এটা যেমন একটা প্রবলেম ছিল। সেকেন্ড প্রবলেম ছিল লাইক আমাদের প্রোডাক্টটা কি হবে বা আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করবো। ইনিশিয়ালি উই ওয়ার থিঙ্কিং যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনকে অটোমেট করার জন্য কাজ করব, সিস্টেম্যাটিক করার জন্য হেল্প করব বাস ওনারদেরকে। তো আমরা বাস ওনারদের সাথে অনেকগুলো মিটিং করি। আমরা ভেবেছিলাম দে উইল বি আওয়ার কাস্টমার্স, যে আমরা বাস ওনারদেরকে একটা অ্যাপের থ্রুতে ওদের সবকিছু অটোমেট করার জন্য প্রসেস করে দিব, অ্যান্ড অলসো কাস্টমার এন্ডে সবাই অ্যাপের থ্রুতে বুকিং অ্যান্ড এভরিথিং করতে পারবে। সো দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল আইডিয়া, and we had a different name for that company as well. And ওটার জন্য we actually got the investment ওই আইডিয়াটার জন্য। But then আমরা after talking to more than 10 bus owners we realized that
they are not willing to cooperate, and they were happy the way things were. ওদের আমাদের দরকার ছিল না. So then we had to change the plan. We had to pivot. So আমরা আর also বাসনা ছাড়াও there was another issue যে public transportation change আনতে গেলে I mean you need like government interventions and also infrastructural changes যেগুলা ডেফিনেটলি হবে আরো অনেক কিছু হবে, বাংলাদেশ অনেক ডেভেলপ করতেছে, বাট আমাদের কন্ট্রোলে ছিল না। তো আমরা চাচ্ছিলাম এজ এ স্টার্ট আপ উই ডোন্ট ওয়ান্না ডু সামথিং যেখানে উইল হ্যাভ টু রিলাই অন দ্য গভর্নমেন্ট অর আদার পিপল ফর আস টু বি সাকসেসফুল। সো উই ওয়ান্টেড টু স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউনো। তো এই জন্য উই রিয়েলাইজ যে আমাদের একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে কিছু একটা করতে হবে, নিজেরাই করতে পারতে হবে। তখন উই ডিসাইড যে আমরা বাস নিয়ে কাজ না করে আমরা মাইক্রো বাস অথবা মিনি ভ্যান্স নিয়ে কাজ করবো, বিকজ মিনি ভ্যান্স আর মাইক্রো বাস ইউ ডোন্ট নিড এনি রুট পারমিট অর এনিথিং, যে কোনো মানুষ এগুলো নিয়ে কাজ করতে পারে। অ্যান্ড দেন উই স্টার্টেড টকিং টু, তখন আমরা বুঝলাম যে আমরা বাস বাংলাদেশে কাজ করবো না, মাইক্রো নিয়ে কাজ করবো। তারপর আমরা ডিসাইড করলাম যে আচ্ছা তাহলে আমার কাস্টমার কে হইতে পারে। সো আমরা নর্থ সাউথে ছিলাম, তো আমরা জানতাম আমাদের ফ্রেন্ডরা কি ধরনের প্রবলেম ফেস করে। সো উই ডিসাইডেড টু স্টার্ট উইথ ইউনিভার্সিটি স্টুডেন্টস এন্ড অফিস গোয়ার্স, মোস্টলি বসুন্ধরা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করছিলাম। And we talked to more than 700 people. 700? More than 700 people. আমি তখন রবিতে জব করতাম, আর আমরা উইকেন্ডে সারাদিন ওখানে থাকতাম, র্যান্ডম মানুষের সাথে কথা বলতাম, কে কি ভাবছে না ভাবছে, কি বলছে, উই কুডন্ট কেয়ার লেস। আমাদের একটাই গোল ছিল আমরা সবার কি প্রবলেম ফেস করে, কিভাবে আসে অফিস ইউনিভার্সিটিতে, কিভাবে যায়, হ্যাপি কিনা, কোনো কনসার্ন আছে কিনা, এগুলোই আমরা সবার সাথে কথা বলতাম। তো ওই কথাগুলো বলতে বলতে উই রিয়েলাইজ যে আমরা ছোটবেলা থেকে সবাই জানি এটা, বাট আমরা ইন্টারভিউগুলো করার পর আমরা বুঝতে পারলাম যে ওই প্রবলেমটা কতটুকু সিভিয়ার ফর উইমেন ইন বাংলাদেশ। সো অ্যান্ড দেন উই হ্যাড টু টেক এ ভেরি ক্রুশাল ডিসিশন যে আমরা ডিসাইড করলাম যে আমরা ফিমেলদের জন্য ইনিশিয়ালি ফোকাস করবো। ইভেন তো ইন দ্য লং রান আমাদের সবসময় প্ল্যান ছিল আমরা পুরো কাস্টমার সেগমেন্টটাকে কেটার করতে চাই, যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে বা ট্রান্সপোর্টেশনে যারা যেসব সেগমেন্ট আছে। বাট ইনিশিয়ালি উই ডিসাইডেড যে আমরা শুধু ফিমেল সেগমেন্টটাকে টার্গেট করেই একটা সার্ভিস লঞ্চ করবো। সো হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। এরকম অনেক তারপর ধরেন আমরা যখন ফিমেলদেরকে নিয়ে টার্গেট করবো স্টার্ট করার চিন্তা করেছি, এর আগে কিন্তু আমাদের টিম এন্ড এভরিথিং হয়ে গেছে, রাইট? সো আমরা all three of us were like male, right? সো ওখানে একটা ইস্যু ছিল যে 3টে ছেলে কোনো কারণ ছাড়া মেয়েদের জন্য সেফ ট্রান্সপোর্টেশন এত দরজুতলাই পড়তেছে কেন, বা এত কিছু মানে ডেফিনেটলি লেজিট কনসার্ন যে এরকম সার্ভিস আগে ছিল না। সো হ্যাঁ, সো ফার্স্ট অফ অল মেয়েদের আমরা নিজেরা যে সেগমেন্টে বিলং করি না, ওই সেগমেন্টের কনসার্নগুলো প্রবলেমগুলো বুঝতে পারাটাও কিন্তু ডিফিকাল্ট আমাদের জন্য ছেলে হয়ে। সো ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপর যেহেতু আমরা সেফটি রিলায়েবিলিটিকে অনেক বেশি ফোকাস করছিলাম, সো ওইসব সাইড থেকে আমাদের একটা ব্র্যান্ড বিল্ড করা যেটাকে পিপল ক্যান ট্রাস্ট, ওইটা ওয়াজ ডিফিকাল্ট অ্যাজ ওয়েল। স্পেশালি আমরা মাইক্রোবাস সার্ভিস দিতাম, তো আমাদের নাটকে সবসময় ছোটবেলাতে দেখে আসি মাইক্রোবাসে করে গুম হয়ে যায়, বা তো ওখানেও দ্যাট ওয়াজ আ হিউজ কনসার্ন অ্যাজ ওয়েল। সো মানে কনস্ট্যান্টলি নতুন চ্যালেঞ্জেস। আর আরও একটা আমি যদি বিজনেস মডেল নিয়ে বলি, যে ফার্স্ট অফ অল আমাদের মডেলটা অ্যাকচুয়ালি ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম রেগুলার রাইড শেয়ারিং সার্ভিসেস। সো এখানে এই মডেলটা যে মানুষজন বিলিভ করবে, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা কিভাবে স্কেল করবে, এই কনসার্নগুলো সবারই ছিল, স্পেশালি ইনভেস্টারদের। অ্যান্ড দেন আরও একটা কনসার্ন ট্রান্সপোর্টেশন কোম্পানি সবসময় থাকে যে ট্রান্সপোর্টেশন কোম্পানি প্রফিটেবল হইতে পারে না বা সাস্টেনেবল হইতে পারে না। তো ওইটা আমরা শুরু করার আগে থেকে ওই প্রবলেমটা আমাদের উপর ছিল যে ট্রান্সপোর্টেশন কোম্পানি তো ব্যবসা ভালো করতে পারে না। সো অনেক চ্যালেঞ্জেস সবসময় আছে, কনস্ট্যান্ট চ্যালেঞ্জ এখনো আছে, এখন আরো বেশি আছে, অন্য যে কোনো সময় এখন আরো অনেক বেশি চ্যালেঞ্জেস। সো আমি এটার মধ্যে দিয়েই যাইতে হবে। সো এর মধ্যে আমি পার্টিকুলার দুই একটা জায়গায় একটু ফোকাস করতে চাই বা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ট্রাস্ট বিল্ডিং এর ব্যাপারটা, মানে ট্রাস্ট বিল্ডিংটা তো আপনার মাল্টিপল স্টেক হোল্ডারের সাথে করতে হয়েছে। একটা হচ্ছে যে প্রবাবলি আপনার যে এন্ড ইউজার, তার সাথে করতে হয়েছে, তারপরে যে অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে। সো এই যে জিরো ট্রাস্ট থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ট্রাস্ট বিল্ডিং এর প্রসেসটা, হাউ ডু ইউ ডু দিস? তো আমি মেইনলি ফোকাস করবো আমাদের কাস্টমারদের কাছ থেকে আমরা কিভাবে ট্রাস্টটা বিল্ড করছি। তো আমাদের ইনিশিয়ালি যেটা হয়েছে যে আমরা এরকম হয়েছে, আমাদের সার্ভিস নেওয়ার আগে আমাদের কাস্টমারদের প্যারেন্টসরা আমাদের কল দিয়ে আমরা অন অ্যান এভারেজ, আমি যাওয়ার ভাই আমরা উই ইউজ টু স্পেন্ড অ্যাটলিস্ট 4 to 5 hours এভরি ডে জাস্ট টকিং টু পিপল, সবার কনসার্নগুলো অ্যাড্রেস করা, আমরা কিভাবে সার্ভিস দিচ্ছি ওটা কমিউনিকেট করা অ্যান্ড প্রপার সার্ভিস ইনশিওর করা। এরকম হয়েছে আমাদের সার্ভিসটা বাচ্চা নিবে বাট মা সহ চলে আসছে প্রথম রাইডটা দেখার জন্য যে কিভাবে হচ্ছে। এটা ছিল একটা পার্ট, কনস্ট্যান্টলি কমিউনিকেট করা আমাদের ইউজারদের সাথে, পটেনশিয়াল ইউজারদের সাথে। সেকেন্ড পার্টটা ছিল আমরা আমাদের একটা ফেসবুক কমিউনিটি ক্রিয়েট করেছিলাম, দ্যাট হেল্প আস আ লট। ওখানে দেখা গিয়েছিল আমাদের
ক্লায়েন্টসরা কাস্টমার্সরা নিজেরা কমিউনিকেট করতেন যে আগামীকালকে কে যাবে, ওখানে সবাই টিম করে একসাথে যেতেন। সো যখন দেখতে যে আমার ফ্রেন্ড যায়, তখন অটোমেটিক্যালি ওদের মধ্যে একটা রিলায়েবিলিটি, একটা ট্রাস্ট আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমাদের কাস্টমার্সরা লাইক যে কোনো সময় রাইড নিলে তখন তো ইট ওয়াজ আ কমপ্লিটলি নিউ কনসেপ্ট, আর মেয়েদের জন্য একটা নতুন সার্ভিস, কোনো ছেলে নাই, এটা ওয়াজ এ বিগ থিং। সো যখনই একজন একটা সেফ রাইড পাইছে, তখনই ইমিডিয়েটলি আমাদের গ্রুপে পোস্ট করতো যে আমি আজকে বসুন্ধরা থেকে মোহাম্মদপুরে আসছি, শাটল আমাকে সেফ রাইড দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা সার্ভিসের জন্য সবসময় ওয়েট করছিলাম। সো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি হেল্প আস টু বিল্ড দ্যাট কমিউনিটি অ্যান্ড ওই ট্রাস্টটা বিল্ড করতে হেল্প করছে। অ্যান্ড আমরা শুরুতে আমরা যখন স্টার্ট করছি আমাদের অ্যাপও ছিল না, সব ম্যানুয়ালি করতাম, তো অনেক মিস্টেকও করতাম। বাট হোয়াট উই ওয়ান্টেড টু ফোকাস অন ওয়াজ যে আমরা আমাদের যে ইনিশিয়াল কাস্টমার সেগমেন্টটা ছিল বা আমাদের কাস্টমাররা ছিল, ওনাদের সাথে we made sure that they are part of the process. আমরা যেভাবে করে জিনিসটাকে বিল্ড করতেছি, so they were not just our customers, they were also they were building Shuttle with their feedback and everything. So আমাদের constantly গ্রুপে ফিডব্যাক দিতেন, আর আমরা co-foundersরাই সবগুলা পোস্টের নিজেরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দিতাম, and ওখানে আমরা অনেকটা স্পেন্ড করতাম। তো মনে হতেই পারে যে আমরা অন্য বিজনেসে ব্যবসায় ফোকাস না করে হয়তো সবার কনসার্ন অ্যাড্রেস করছি, কাস্টমারদেরকে ফিডব্যাক দিচ্ছি, বাট উই ফেল ইট ওয়াজ ভেরি নেসেসারি। ফার্স্ট অফ অল ফর আস টু আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি আমাদের কাস্টমাররা কি চায়, আমরা কিভাবে ওনাদের কনসার্নগুলো অ্যাড্রেস করতে পারবো। সেকেন্ডলি কাস্টমারদেরকে ওই ট্রাস্টটা দেওয়া যে না, ওনারা আসলে নিজেরাই এটাতে ইনভলভ, নিজেরাই কনস্ট্যান্টলি আমাদের ফিডব্যাক নিয়ে কাজ করছেন। So yeah, I mean that helped us a lot initial stage. Yeah, so the picture we see is a Forbes 30 under 30 Reyasat, and the Reyasat যে হচ্ছে ফেসবুকে বসে বসে কাস্টমারদের কমেন্টস অ্যাড্রেস করে অথবা প্যারাগুলো অ্যাড্রেস করতেছে বসে, দ্যাটস একটু মানে ইন্টারলি ডিফারেন্ট পিকচার, রাইট? বিকজ আমরা যেটা দেখি প্রবাবলি বাইরেটা, সেটা হচ্ছে a lot of celebritism is out there, আর এই জায়গাটা হচ্ছে ইজ লাইক ডেইলি গ্রাইন্ড, যেটা হচ্ছে আপনার ডিল করতে আই মিন ধরেন আমরা কোনো একটা মিস্টেক করলাম কোম্পানি শাটলে কোনো রাইড দিতে বা কোনো কিছুতে, সো যেহেতু আমরা পার্সোনাল প্রোফাইল থেকে রিপ্লাই দিচ্ছি না, এরকমও হয়েছে কোম্পানি গালি না দিয়ে আমাদেরকে গালি দিচ্ছে ডিরেক্টলি, বাট ওইটাও আমরা কিন্তু সবার সামনে, তখন মানে গ্রুপে কিন্তু সবাই আছে, সবাই দেখতেছে, বাট আমরা তাও ওখানে আসলে আমরা ওইভাবে অ্যাড্রেস করা ট্রাই করেছিলাম আর কি। থ্যাংক ইউ। মানে এগুলো অনেকগুলো চ্যালেঞ্জেস আমি পার্সোনালি জানতাম না, কারণ আপনার ইন্টারভিউ আমি প্রবাবলি দ্য ফিউচার স্টার্টআপে পড়েছি এবং আরো অনেকগুলো জায়গায় পড়েছি। কোয়াইট ইন্টারেস্টিংলি আপনার এই লিস্ট অফ চ্যালেঞ্জেসের মধ্যে ইউ ডিডন্ট মেনশন ফান্ড রেজিং, দ্য ফাইন্যান্সিং পার্ট। সো শাটল যখন শুরু হয়েছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত হোয়াট ইজ দ্য ফান্ড রেজিং স্ট্যাটাস অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসেস, লাইক ইফ ইউ ওয়ান্ট টু সাজেস্ট আ প্লেবুক ফর দ্য ইয়াং ফাউন্ডার্স, হোয়াট উড দ্যাট বি? আচ্ছা, তো আমাদের ফান্ড রেজিংটা একটু ডিফারেন্ট ছিল। আমি অ্যাকচুয়ালি রবির এমপ্লয়ি ছিলাম, যেটা বলছিলাম আমি নসাউতে গ্রাজুয়েশনের পর আমি রবি জয়েন করি, ওখানে 2 বছর জব করেছি। তো আমরা অ্যাকচুয়ালি রবি থেকে ইনিশিয়াল ফান্ডিংটা পাই, দ্যাটস হাউ উই স্টার্টেড। বাট আমাকে যদি আপনি বলেন যে যে কোনো অ্যাসপায়ারিং এন্টারপ্রেনারের জন্য আমার কি সাজেশন হবে, আই উড সে যে কখনোই ইনিশিয়াল স্ট্র্যাটেজিটা শুডন্ট বি যে আমি কিভাবে ফান্ড রেজ করবো। আপনার যদি কোনো প্রোডাক্ট না থাকে, কোনো যদি ট্র্যাকশন না থাকে, কোনো যদি মিনিমাম ভায়াবল প্রোডাক্টও যদি না থাকে, তাহলে দেয়ারস নো ওয়ে। আই মিন পাইতে পারেন, বাট ইটস এক্সট্রিমলি রেয়ার। হয়তো আপনি ইলন মাস্ক ফেলে পেয়ে যাবেন ফর শিওর, জাস্ট বলার জন্য বলতে পারবেন, খুবই ডিফিকাল্ট। সো ওইটা এক্সপেক্ট করাটাই ইজ দ্য রং স্ট্র্যাটেজি। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনার আসলে অনেক টাকা পেলে আপনি ওয়াল চেঞ্জ করে ফেলতে পারবেন, বা এটা কিছু পারবেন না, তাহলে প্রবলেম আপনি ইউর প্রবলেম নট দ্য রাইট পারসন টু ডু দিস। তো এখানে আমি যেটা সবসময় সবাইকে বলি যে যেভাবে একটা নতুন বিজনেস স্টার্ট করার সময় যেভাবে অ্যাপ্রোচটা যেটা হওয়া উচিত, ওইটা হচ্ছে আমার যে আইডিয়াটা আছে, আমার খুব লিমিটেড রিসোর্সে, খুব লিমিটেড ক্যাপিটালে, খুব কম সময়ের মধ্যে আই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে কিভাবে আমি আমার আইডিয়াটাকে ভ্যালিডেট করব, নট বড় করব, অনেক কিছু দুনিয়া উল্টে ফেলবো কিছু না, বাট আমি কিভাবে প্রুফ করব যে এই আইডিয়াটার একটা ডিমান্ড আছে। হ্যাঁ, সো আই মিন ইনিশিয়াল স্টেজে আই ফিল ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে কিভাবে আমরা যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই আইডিয়াটাকে আমরা ভ্যালিডেট করতে পারবো। অ্যান্ড এখানে ফাউন্ডার্সদেরকে অনেক ক্রিয়েটিভ হইতে হবে, কোনো একটা প্রসেস বের করতে হবে যেখানে আইডিয়াটাকে ভ্যালিডেট করা যায় খুব কম খরচে এবং খুব কম টাইমের মধ্যে। এটা কেউ বলে দিবে না, দেয়ারস নো সেট ফর্মুলা যে এক্স্যাক্টলি এই কাজটা করলে আপনি প্রুফ করতে পারবেন, আপনি বের করতে পারবেন। এই জায়গাতে আসলে ফাউন্ডার্সদের অনেক ইনোভেটিভ হইতে হবে, অনেক ক্রিয়েটিভ হইতে হবে। আর এটা ধরে নিতে হবে আমি আসলে টাকার জন্য ওয়েট করবো, দিস ইজ নট অ্যান অপশন। আমার কিছু না থাকলে আমি যে টাকা পাইতে পারি এই আশাটাই করা উচিত না, যেটা আমি আগে বলছিলাম। তো সামহাউ মানে ইউ হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে যে আমি আমার যে আইডিয়াটা আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি ওইটা আসলে ডিমান্ড আছে কিনা, ওইটা আসলে অ্যাকচুয়ালি কোনো রিয়েল প্রবলেম সলভ করছে কিনা, ওইটা আমি আমার
এক্সিস্টিং রিসোর্সেস দিয়ে আর খুব কম টাকা খরচ করে আমি হয়তো খুব কম টাকা মানুষ থেকে রেজ করতে পারি, বাট খুবই কম টাকা খুব কম টাইমের মধ্যে কিভাবে ওটা প্রুভ করতে পারবো। ওয়ান্স ইউ আর এবল টু প্রুভ দ্যাট, যখন আপনার কিছু ডেটা আছে, আপনি কিছু আসলে সলিড ইনফরমেশন আছে যে আপনি এটা অলরেডি প্রুভ করছেন আর এখানে অ্যাকচুয়ালি ডিমান্ড আছে, এখানে অ্যাকচুয়ালি মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে, তখন ইট গেটস আ লট ইজিয়ার টু গেট ইনভেস্টমেন্ট। অ্যান্ড এটা যদি করতে না পারি তখন আসলে ফান্ড রেজিং কেন পাচ্ছি না, ইনভেস্টমেন্ট কেন পাচ্ছি না, ফান্ড রেজিং কেন হচ্ছে না, এটা নিয়ে হাহুতাশ করাটা ইজ কমপ্লিটলি রং, বিকজ দ্য প্রবলেম ইজ উইথ দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি উইথ দ্য ফাউন্ডার, নট উইথ দ্য প্রসেস অর এনিথিং। সো এটাই আমার একটাই সাজেশন থাকবে যে চোখ বন্ধ করে আমরা যে আইডিয়াটাই নিয়ে কাজ করবো, উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে কিভাবে আমরা প্রুভ করবো আর কিভাবে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পারবো আমাদের লিমিটেড রিসোর্সেস দিয়ে আমাদের লিমিটেড টাইমের মধ্যে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে শাটলে, আমি যদি একটু এক্সাম্পল দিই, আমাদের ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট করি ব্যাক ইন 2018, আমরা জাস্ট 2টা গাড়ি দিয়ে লঞ্চ করেছিলাম শাটলটা। সো আমাদের কোনো অ্যাপ ছিল না, কিছু ছিল না। তো আমরা ম্যানুয়ালি সবার ফোন কলে সবার বুকিং নিতাম, একটা এক্সেল শিটে সবগুলো বুকিং লিস্ট ডাউন করতাম, ওখান থেকে আমরা সার্ভিস প্রোভাইড করতাম। এটা করতে গিয়ে আমাদের অনেক মিস্টেক হতো, এরকম হয়েছে আমরা আমাদের কাস্টমারদেরকে ফেলে চলে আসছি। বাট অ্যাটলিস্ট আমরা আমাদের আইডিয়াটা চলবে কি চলবে না, ঠিক আছে কিনা, এবং কি প্রবলেম সলভ করতেছে, অ্যান্ড আমাদের যদি আমরা টেকনোলজি দিয়ে যে প্রোডাক্টটা বিল্ড করবো এটা এক্স্যাক্টলি কিরকম হইতে পারে, ওই জিনিসগুলো আমরা বুঝতে পারছিলাম জাস্ট বিকজ আমরা এই প্রসেসটা দিয়ে গিয়েছিলাম। সো অ্যাজ অফ নাও আমি রিমেম্বার যে রবি দিয়ে আপনাদের ফান্ড রেজিংটা শুরু হয়েছিল, তারপরে থেকে এখন পর্যন্ত হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট রাউন্ডস এখন পর্যন্ত? আমরা সো ফার উই রেজ অ্যারাউন্ড a bit more than $2.5 million। এখানে অনেকগুলো ছোট ছোট রাউন্ড ছিল আমাদের। ইনিশিয়ালি আমরা রবি থেকে রেজ করি 2018 সালে, এন্ড দেন আমরা 2020 সালে সিঙ্গাপুরে আমাদের কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করাই, এন্ড আমরা সিঙ্গাপুরে একটা এক্সেলারেটর প্রোগ্রাম এক্সেলারেটিং এশিয়াতে পার্টিসিপেট করেছিলাম। তো ওখান থেকে আমরা কিছু ইনভেস্টমেন্ট পাই, এন্ড দেন আমরা গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকে অ্যাঞ্জেলস এন্ড ভিসিস, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আবার একটা রাউন্ড রেজ করি অ্যারাউন্ড $750,000। অ্যান্ড দেন লাস্ট ইয়ার আমরা একটা নতুন একটা রাউন্ড ক্লোজ করি $1.5 million, যেটাতে স্টার্টআপ বাংলাদেশ, তারপর সাউথ এশিয়া টেক এন্ড আরো কিছু এঞ্জেলস এন্ড ইনভেস্টার্স পার্টিসিপেট করেছে। কংগ্রেচুলেশন অন দ্য রিসেন্ট ফোন। সো ওকে, ফান্ড রেজিং ইজ ডান, ধরেন এটা আপনি আরো পরে করবেন। কারেন্টলি যদি আমি বলি যে ইনভেস্টরদের সাথে আপনাদের রিলেশনটা ডে টু ডে অপারেশনস অথবা অন্যান্য অ্যাসপেক্ট অফ দ্য বিজনেসে, এই রিলেশনশিপটা কিরকম? সো এটা আই থিঙ্ক এটা ভ্যারি করে ইনভেস্টার সাথে, মানে কি ধরনের ইনভেস্টার অ্যান্ড কি ধরনের কিভাবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমাদের সিচুয়েশনটা যদি বলেন যে আমাদের জন্য আই মিন ইনিশিয়ালি আমরা তো আসলে এই যে 1.5 মিলিয়ন যে রাউন্ডটা করলাম, এটা আমাদের ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ইকুইটি রাউন্ড। এর আগে আমরা কিছু সেফ নোটস এন্ড কনভার্টেবল নোটসে ফান্ড রেজ করেছিলাম, যা সবগুলো আমাদের কনভার্টেবল নোট এন্ড সেফ নোটসে ছিল। সো ওখানে আমাদের ওই ফ্রিডমটা ছিল যে আমরা নিজেরাই আমাদের মতো করে ডে টু ডে অপারেশনটা রান করতাম, এন্ড আমাদের ইনভেস্টররা ইউজ টু ট্রাস্ট আস আ লট। এখন যেহেতু আমরা একটা প্রপার ইকুইটি রাউন্ড রেজ করেছি, এখন অ্যাকাউন্টেবিলিটি আরো বেড়েছে, ইনভেস্টরের সাথে আমরা আরো ক্লোজলি কাজ করছি। এন্ড আমাদের এখন যে নতুন ইনভেস্টর, ওনারা অ্যাকচুয়ালি দে হ্যাভ লাইক ডোমেইন এক্সপার্টিস। তো ওনারা আমাদেরকে এক্স্যাক্টলি ট্রান্সপোর্টেশন সেক্টরে আর লজিস্টিক্স সেক্টরে দে আর বিং এবল টু হেল্প আস আ লট। সো এখানে এখন আমাদের আরো রেগুলার কমিউনিকেশন হচ্ছে। এছাড়া লাইক আমি আমাদের এক্সিস্টিং ইনভেস্টরদের সাথে লাইক রেগুলারলি মান্থলি উই শেয়ার আপডেটস, কি হচ্ছে না হচ্ছে, কেমন করছে কোম্পানি, অ্যান্ড অলসো পোটেনশিয়াল ইনভেস্টরদের সাথে উই কিপ ইন টাচ, কোম্পানি প্রোগ্রেস এন্ড এভরিথিং, সবাইকে জানানো এন্ড আপডেটেড রাখা। বিকজ ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি একটা নতুন ইনভেস্টার কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনাকে হঠাৎ করে দেখে আপনার আইডিয়াটা ভালো আপনি ইমিডিয়েটলি ইনভেস্ট করবে। মানে দে নিড টু নো ইউ অ্যাজ আ পার্সন, স্পেশালি ইনিশিয়াল স্টেজে, বিকজ ইটস অল অ্যাবাউট ফাউন্ডারটা কীরকম, ওর পোটেনশিয়ালটা কীরকম। সো ইনভেস্টরদের জন্য ওই রিলেশনশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যে কোনো ফাউন্ডারের ফান্ড রেজ করতে গেলে আই থিঙ্ক পোটেনশিয়াল ইনভেস্টরদের সাথে ওইটা মাথায় থাকা উচিত যে এটা একটা প্রসেস, এটা ইট উইল টেক সাম টাইম, অ্যান্ড ওই টাইমটা এটা পিছনে স্পেন্ড করা অ্যান্ড ওভাবে করে রিলেশনশিপগুলো বিল্ড করা অনেক অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা যে লাস্ট $1.5 মিলিয়ন যে রাউন্ডটা রেজ করেছি গত বছর লাস্টে, এখানে যে আমাদের মেইন ইনভেস্টর ছিলেন সাউথ এশিয়া টেক, ওনাদের সাথে আমাদের কিন্তু উই ওয়ার ইন টাচ উইথ দেম ফর দ্য লাস্ট 2.5 years আই উড সে। তখন আমরা উই ডিডন্ট ইভেন নো যে ওনারা হয়তো আমাদের ফিউচারে ভিসি
ইনভেস্টর হইতে পারে, বিকজ ওনাদের তখন ওনাদের এই কোম্পানিটাই ছিল না, বাট we knew them. One of the partners আগে থেকে আমরা জানতাম, he was interested in investing in Shuttle মানে as an individual, ওভাবে we kept in touch and এরপরে অনেক অপরচুনিটি চলে আসছে। Okay, great. So এখানে আপনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করেছেন, সেটা হচ্ছে যে ডোমেইন এক্সপার্টিসের যে পার্টটা। সো when you are looking for the new investors, এই যে ডোমেইন এক্সপার্টিসের যে জায়গাটা, how much importance do you put in this factor? I would say important, but not necessarily সবসময় এটা লাগবেই। একটা ইনভেস্টরকে আপনাকে শুধু টাকা দিয়েও অনেক সময় হেল্প করতে পারে, টাকা ক্যান বি মোর দেন এনাফ। অনেক সময় যদি কারো ডোমেইন এক্সপার্টিস থাকে and যদি আপনার জন্য পজিটিভলি হেল্প করে, that is even better. And এছাড়া ডোমেইন এক্সপার্টিস ছাড়াও একটা ইনভেস্টর যদি আপনাকে ফিউচার ফান্ডরেজের জন্য হেল্প করতে পারে, ওইটাও অনেক বেটার। কানেকশনস, হ্যাঁ, অনেক কিছু। সো আই উড সে যে আমি অ্যাকচুয়ালি ওপেন টু এনিথিং। আমি যখন ইনভেস্টর খুঁজি, আমার ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে আমার এক্স্যাক্টলি এই হেল্পটা আমার সবসময় লাগবে, বিকজ আই থিঙ্ক প্রত্যেকটা টাইপের ইনভেস্টরের ডিফারেন্ট প্রোজ এন্ড কনস আছে, অ্যান্ড ওগুলো মাথায় রেখে অ্যাকচুয়ালি অনবোর্ড করা ইম্পর্টেন্ট। আমি ধরেন একজনকে একটা ইনভেস্টর নিলাম যে আসলে আমাকে হয়তো নলেজ দিয়ে হেল্প করতে হবে না, বাট আমাকে ঠিক টাইমে পেমেন্ট এন্ড এভরিথিং সবগুলা ডিসবার্সমেন্ট সবকিছু প্রপারলি করতে পারবে, আর আমার যখন টাকাটা দেওয়ার তখন এটা এনশিওর করতে পারবে। আর আই মিন ওই কয়েকটা ইনভেস্টরের কাছ থেকে যদি আমার এক্সপেকটেশন থাকে যে না, উনি আসলে আমাকে আমার সাথে ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করবেন, আমাকে আমার সব বিজনেস প্রবলেম সলভ করে দিবে, তাহলে প্রবাবলি উই আর নট অ্যালাইন্ড। সো আই থিঙ্ক অ্যালাইন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দেন লাইক গোয়িং আফটার আ স্পেসিফিক টাইপ অফ ইনভেস্টার্স। So yeah, আমার জন্য we have like all types of investors, but আমাদের I think যেটা ভালো ছিল যে আমরা even before we got the investment, আমরা ওই জিনিসগুলা we made sure যে আমাদের ওগুলোতে we are all aligned, we are all on the same page. ইনভেস্টর জানতো যখন আমাদের ইনভেস্ট করছে উনি কিরকম ওনার ইনভলভমেন্টটা হবে, ওনার এক্সপেকটেশনটা কি, আমাদেরও সিমিলারলি ওই ধরনের এক্সপেকটেশন অ্যান্ড সবকিছু অ্যালাইন ছিল। সো ইট মিনস যে ডিল ক্লোজ করার আগে ওই যে ক্ল্যারিটি অফ রোলস, এটা সবসময় প্রথম থেকেই ছিল একদম, যে কে কি করবে না করবে, সো এটা একদম ক্লিয়ার ছিল। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই বিলিভ। সো ফ্রম আইডিয়া এক্সিকিউশন শুরু হইলো, নাও টিম বিল্ডিং। সো আপনার টিম বিল্ডিং এর প্রসেসটা কি ছিল, এবং আপনাদের শাটলে কতজন টিম মেম্বার আছে, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ স্কিল সেট? এবং আমি এখানে একটু স্পেসিফিকলি কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে ইফ সামওয়ান ইয়াং পারসন হু ইজ নট ফ্রম আ ইঞ্জিনিয়ারিং অর টেক ব্যাকগ্রাউন্ড, ওই ধরনের মানুষের জন্য ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ শাটল, সো আপনি কি ধরনের এক্সপার্টিজ, হার্ড স্কিলস এন্ড সফট স্কিলস আশা করবেন? সো আমার কাছে মনে হয় এটা অনেক কিছু স্টেজের উপর ডিপেন্ড করে, অ্যান্ড আই উড সে যে কোনো কোম্পানিরই একটা স্পেসিফিক অন্য একটা কোম্পানিকে ফলো করা উচিত না। ফর এক্সাম্পল 2018 আমরা যখন শুরু করি তখন উই ওয়ার জাস্ট 3 পিপল। তারপর যখন আমরা যেসব আমাদের 2018-19 স্পেশালি, ইনফ্যাক্ট 2020 হাফ পর্যন্ত উই নিডেড পিপল যারা আমাদেরকে জাস্ট ফিল্ড লেভেল এক্সিকিউশনে হেল্প করবে, বাট নট নেসেসারিলি প্রত্যেকটা স্টার্টআপের প্রথম 2 বছরে এই টাইপের মানুষ লাগবে, বাট আমাদের এক্স্যাক্টলি ওটা দরকার ছিল। এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমার আসলে কোন সময় কি ধরনের মানুষ দরকার। বাট 2020 পরে দেখা গেছে উই নিডেড ডিফারেন্ট টাইপ অফ পিপল, যারা আমাদের উই হ্যাড টু ক্রিয়েট দ্য মিডল লেয়ার, যে আমাদের নিচে থেকে আমাদের অপারেশনটা পুরোটা যারা ওভারসি করতে হবে, যে স্ট্র্যাটেজি লেভেলে কাজ করতে পারবে, ওইটা আমরা ওই প্রায়োরিটাইজ 2021 সালের দিকে, ইনফ্যাক্ট 2020 লাস্টের দিকে। সো আই থিঙ্ক ওইটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার কি ধরনের মানুষ লাগবে। জাস্ট বিকজ একটা স্টার্টআপ এই টাইপের মানুষ নিতে নিজে আমার এই টাইপের মানুষ নিতে হবে, জাস্ট বিকজ একটা স্টার্টআপের HR টিম আছে, ফাইন্যান্স টিম আছে, নট নেসেসারি যে আমারও ডে 1 থেকে 2টা টিম থাকতে হবে। আই মিন প্রত্যেকটা টিমের প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা আইডিয়া ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। সো ওইটা আসলে নিজে বোঝা যায় আমার এক্স্যাক্টলি কি টাইপের মানুষ লাগবে, আমার কোন জায়গায় হেল্প লাগবে, ওইটা অনেক বেশি আই থিঙ্ক ইম্পর্টেন্ট। সো আমরা কনস্ট্যান্টলি, আমি কখনো চিন্তা করি নাই যে আমার অন্য স্টার্টআপের কি আছে, আমার এখন স্ট্যান্ডার্ড মানে কোন টিম থাকা উচিত, কিভাবে কাজ করে। আমি চিন্তা করছি আমার কোম্পানির জন্য কোনটা অ্যাপ্লিকেবল, কিভাবে আমার টিমটা আমি অর্গানাইজ করতে পারি, স্ট্রাকচার করতে পারি, যাতে আমার কাজগুলো সুন্দরভাবে আমরা এক্সিকিউট করতে পারি। সো দ্যাট ওয়াজ মাই প্রায়োরিটি থ্রু আউট দ্য টাইম। আর সেকেন্ডলি আমি বলবো যে সেকেন্ড কোশ্চেনটা কি ছিল ভাই আপনার? সেকেন্ড কোশ্চেনটা ছিল ইফ সামওয়ান ওয়ান্টস টু গেট ইনটু শাটল, লেটস সে অন্য কোম্পানি শাটল। আমার জন্য প্রথম রিকমেন্ড আমি যেটা বলতে পারি, মানে উইদাউট ইভেন লুকিং এট দ্য ভ্যাকেন্সি অর এনিথিং, যে মানুষটা ভালো হতে হবে, দিস সামথিং দ্যাট আমরা সবসময় চেক করি।
মোস্ট অফ দ্য টাইম এখনো, আগে তো সবসময় ছিল, এখন আমি 90% অফ দ্য টাইম আমি লাস্ট ইন্টারভিউটা নিই। অ্যান্ড অনেক সময় দেখা যায় আমি একটা টেকের একটা রিসোর্সের সাথে কথা বলছি, আর আমি ওদের টেকের ওনাদের কি নলেজ আমি লিস্ট বদার, বিকজ আই ডোন্ট ইভেন নো, আমার নিজেরও তো আসলে এক্সপার্টিস নাই। আমাদের সিটিপি, আমাদের থার্ড পার্টনার আছে, উনি ওইসব ওইসব স্কিল সেট জাজ করে। বাট আমি হয়তো জাস্ট হ্যাভিং আ নর্মাল ডিসকাশন জাস্ট সি যে মানুষটা কেমন, আমাদের কালচার সাথে যাবে কিনা। সো আই থিঙ্ক দ্য কালচারাল ফিট। হ্যাঁ, কালচার ফিট অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ হিসেবে কেমন, অ্যান্ড দেন কতটুকু পজিটিভ, অ্যান্ড কতটুকু হাঙ্গার আছে শেখার জন্য, কাজ করার জন্য। আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এছাড়া ডেফিনেটলি আমরা যখন কোনো স্পেসিফিক কোনো পোস্টের জন্য মানুষ নিই, ওখানে তো ওই স্কিল সেটগুলো, নেসেসারি স্কিল সেটগুলো ইম্পর্টেন্ট, বাট ওটা তো আসলে আমি এখন সে কোনো একটা স্পেসিফিক পজিশনে না গিয়ে। বাট হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি ম্যাটার করে। সো এখন শাটলের কারেন্ট টিম কম্পোজিশন, মোটা দাগে টিম কম্পোজিশন গুলো এখন we have like a team of around 85 people. Okay. So 85 people in like HR, finance. So what are the departments? অনেক, for example, tech, product, B2B sales, B2B operations, B2C rides, তারপর accounts, finance একসাথে, admin, marketing, অনেক। এখন মোটামুটি সবগুলো টিমই আছে যা একটা কোম্পানি থাকা উচিত বা থাকে ইউজুয়ালি। তো এই জায়গায় ইফ আই রিকোয়েস্ট ইউ টু বি দ্য অনেস্ট, পুরো ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার কোন লেসে এখনকার ডিপার্টমেন্টগুলোর মধ্যে, লেসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগামী 4 মাসের মধ্যে 3টা করে ভ্যাকেন্সি হবে, আপনার কি মনে হয় কোন টিমে আপনার লোক পেতে সবচেয়ে বেশি প্রবলেম হবে? ইউজুয়ালি ইজ দেয়ার ইন ট্রেন্ড যে এই ধরনের টিম ভ্যাকেন্সি ফিল আপ করতে আপনার প্রবলেম হয়েছে এখন? আই থিঙ্ক মানে টিমের চেয়ে আমি বলবো যে আমাদের সেকেন্ড লেয়ারে, লাইক আমাদের ম্যানেজার যারা আছে, আমার কোন একটা ম্যানেজারকে রিপ্লেস করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট যে আমি কতদিন কাজ করেছি অন্য কোম্পানিতে, বাট ওখানে আসলে ওনাদের শাটলের সাথে ফিট হওয়াটা অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটু ডিফিকাল্ট এক্স্যাক্টলি ওরকম ভালো মানুষ পাওয়া, প্রপার ফিটটা পাওয়া। সো আই উড সে ওইটা উড বি, আমি এখন যদি আমার নতুন কোনো রিসোর্স হায়ার করতে হয়, আমার মনে হয় যে আমরা নিচের দিকে যদি মানুষ হায়ার করি তখন ইটস ইজিয়ার, বা যত উপরে যায় তত ইট বিকামস মোর এন্ড মোর ডিফিকাল্ট। সো ইউ হ্যাভ এ হিউজ টিম। এখন মানে আমরা সবাই জানি যে স্টার্টআপে দেয়ার ইজ এ ডেইলি গ্রাইন্ড এন্ড দেয়ার আর লট অফ আনসার্টেনিটিস। সো এই আনসার্টেনিটিস এর মধ্য দিয়ে হাউ ডু ইউ কিপ ইউর টিম মোটিভেটেড? সো আমাদের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ ছিল যে শাটলের যে ইম্প্যাক্টটা, আমরা যে সেফ ট্রান্সপোর্টেশন প্রোভাইড করছিলাম ফিমেলদেরকে ইনিশিয়াল স্টেজ থেকে, তো ওইটা ওয়াজ লাইক আমাদের ইম্প্যাক্টটা একদম চোখের সামনে দেখা যাচ্ছিল এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল রাইডের পরপরই। আমি যেটা বলছিলাম, আমাদের ফেসবুক গ্রুপে মানুষজন রাইড নিয়েই পোস্ট করতেন যে সেফলি বাসে পৌঁছাইছি, তো রিয়েলি হ্যাপি, রিয়েলি গ্ল্যাড যে আমরা এরকম একটা সার্ভিস পাচ্ছি। তো ওইটা অটোমেটিক্যালি আমাদের টিমকে অনেক মোটিভেট করতো, সবাই দেখতো যে আসলে ওদের কন্ট্রিবিউশনটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে on a day-to-day basis. So আমাদের একটা অটোমেটিক্যালি একটা অ্যাডভান্টেজ ছিল যে we didn't have to explicitly communicate and motivate the employees এই সাইডটাতে ওরা অটোমেটিক্যালি বুঝতেছিল যে they were doing something positive for the society, they were contributing positively. So ওইটা actually helped us a lot in actually getting the right type of resources যারা এই কন্ট্রিবিউশনটাকে অনেক ভ্যালু করছে। So এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে I think having the proper culture অনেক বেশি ইম্পর্টেন্ট। I wouldn't say আমরা অনেক ভালো ছিলাম, but I would say যে আমরা we always prioritize making sure that আমাদের team members are very comfortable, and also they have the ownership. So it is not only about just communicating যে আপনি তোমার ownership নাও, তোমরা এটা নিয়ে করো. I think it's all about actions. So ওখানে আমি স্পেসিফিক কোনো কিছু বলবো না আমরা এটা করছি, but overall we had that mindset. We always wanted to make sure যে আমাদের যেটা এটা ওই জিনিসটা আমাদের এমপ্লয়িজ এর মধ্যে থাকে, and অফিসে আসার সময় যেন মনে না হয় যে আমি একটা আজকে কেন যাচ্ছি। Exactly. Excellent. So what will be your advice for the young founders who wants to focus on building an impact enterprise, like balancing between profit and impact? So I would say যে দেখেন at the end of the day অনেকেই অনেক ইম্প্যাক্ট এন্টারপ্রাইজের কথা বলে, বাট পৃথিবীর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কোন কোম্পানি ফেলতেছে, বা ইম্প্যাক্ট আমি বলতেছি যে অনেক বেশি ওই কোম্পানিটা ওয়ার্ল্ডে
অনেক কিছু চেঞ্জ করতেছে, পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক। ইম্প্যাক্ট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, বাট কারা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলছে আমরা যদি চিন্তা করি, দেখা যাবে লাস্ট ডেকেডে 10-12-20 বছরে যদি আমি কথা বলি, দেখবেন গুগল, ফেসবুক এরা, রাইট? সো আই থিঙ্ক যে কোনো ধরনের ইম্প্যাক্ট আপনি ব্যবসাটাকে বড় করতে পারেন অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়ালি ব্যবসাটা কতটুকু সেন্স মেক করে ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি ধরেন অনেক ভালো একটা ব্যবসা করলাম, দুনিয়ার সবচেয়ে ভালো পজিটিভ ইম্প্যাক্ট হইতে পারে, বাট এটা আসলে মাত্র 3 জন মানুষ পাবে, তাহলে আসলে আমার ইম্প্যাক্টটা তো আসলে খুবই ইনসিগনিফিকেন্ট, রাইট? তো প্রথম জিনিস হচ্ছে যে কোনো ইম্প্যাক্টফুল ব্যবসা করতে গেলে আমার আসলে দেখতে হবে আমার ফাইন্যান্সিয়ালি কতটুকু এটা ভায়াবল, এটা কতটুকু সেন্স মেক করে। বিকজ আমি যতটুকু ফাইন্যান্সিয়ালি এটাকে ভায়াবল করতে পারবো, তত আমার চান্সেস থাকবে এটাকে ব্যবসাটাকে বড় করার। আর যত বেশি ব্যবসা বড় করতে পারবো, তত বেশি চান্স থাকবে আমার ইম্প্যাক্ট ফেলার। যখন আমি ইম্প্যাক্ট ফেলতে পারবো অনেক মানুষের উপর, তারপর আমার চিন্তা করা উচিত যে আমি কিভাবে পজিটিভলি ইম্প্যাক্টটা ফেলবো। বা ইম্প্যাক্টটা ফেলাটার জন্য আসলে দের ইজ নো অল্টারনেটিভ দেন বিল্ডিং সামথিং যেটা উইল অ্যাকচুয়ালি এফেক্ট লট অফ পিপল। তো ওই মোটিভটা আই থিঙ্ক শুরু থেকে থাকা উচিত। তো ওইটার জন্য আই থিঙ্ক অনেক সময় যারা এন্টারপ্রাইজ করতে চাই তারা চিন্তা করে না আসলে আমার ব্যবসাটা আমার ইনভেস্টরদেরকে ফাইন্যান্সিয়াল রিটার্ন কিরকম দিতে পারবে অ্যান্ড অল দ্যাট। বাট অ্যাকচুয়ালি এটা ম্যাটার অনেক বেশি করে, আপনি ইম্প্যাক্টফুল কিছু করতে গেলেই করে। আপনাকে একটা ইনভেস্টর আসলে এমনি টাকা দিবে না। সবাই অনেক ভালো চায়, সবাই অনেক ভালো কিছু করতে চায়, বাট চ্যারিটি আই নেভার বিলিভ ইন চ্যারিটি। আমার কাছে মনে হয় চ্যারিটি আমি একটা মানুষ করলাম, ওটা তো শেষ, ওর দিনই শেষ, এটা আসলে কোনো ইম্প্যাক্ট নাই। বাট আমি যদি এমন কিছু একটা বিল করতে পারি যেটা আসলে কনস্ট্যান্টলি মানুষকে হেল্প করতে থাকবে, অনেক মানুষকে করতে থাকবে, অ্যান্ড যতদিন যাবে তত বেশি মানুষকে করতে থাকবে, তত বেশি আমার ওইটা ওয়ার্ল্ডে একটা চেঞ্জ আনতে পারে। সো প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত যে আমি কিভাবে একটা বড় কিছু বিল করবো, এন্ড কিভাবে আমি আসলে ওইটার জন্য আমার আই হ্যাভ টু বি ভেরি লাইক মানে এটা ব্যবসাটা ভালো হতে হবে। এখানে আমি আসলে ইমোশনাল হয়ে লাভ নেই যে আমারটা তো আসলে অনেক মানুষজন কাজে আসবে, বাট ইমোশনাল হয়ে লাভ নেই। এটা বড় কেমন করবো এটা চিন্তা করা উচিত আগে, তারপর আমার চিন্তা করা যে এটা পজিটিভ ইম্প্যাক্ট আমি কেমন এনশিওর করবো। তো এটা একটা জিনিস। আর একটা জিনিস আমি বলবো যে সবসময় লাইক আইডিয়াতে বেশি ফোকাস না করে আমি কি প্রবলেম সলভ করতে চাচ্ছি, ওইটার আসলে কতটুকু নিড আছে, কি পেইন পয়েন্ট আমি অ্যাড্রেস করতেছি, তো এগুলাতে আসলে আগে ফোকাস করা উচিত। ইফ ইউ ক্যান ফাইন্ড আ প্রবলেম যেটা আসলে অ্যাকচুয়ালি একটা সলিউশন দরকার, এন্ড যেটা অনেক মানুষেরই প্রবলেমটা আছে, তখন সলিউশনটা বের করা ইজ দ্য ইজি পার্ট। ওকে, দ্যাটস এক্সেলেন্ট। অনেক তিতা সত্য, অনেক ওয়েল আর্টিকুলেটেড ওয়েতে আপনি বলছেন। সো ভাই, লাস্ট সেট অফ কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি, এখনকার রিয়াসাতকে যদি একটা টাইম মেশিন দেওয়া হতো এবং বলতো যে ভাই পিছনে যান এবং আপনার লাইফের কোনো রিগ্রেট থাকলে সেটা দূর করে আসেন, এরকম কোনো কিছু আছে কিনা? না, কোনো রিগ্রেট নাই। লাইফে অনেক প্রবলেম ফেস করছি, অনেক চ্যালেঞ্জ ফেস করছি, বাট কোনো রিগ্রেট নাই। আই থিঙ্ক আমি আমার ডিফিকাল্ট টাইমগুলা বা চ্যালেঞ্জেসগুলাই আমাকে আজকে আমি এখন যেভাবে করে আমি আমার মাইন্ডসেট আছে বা যেভাবে করে আমি আই হ্যাভ ইভলভড অ্যাজ এ পারসন, এটা অনলি পসিবল হয়েছে বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্সেস দ্যাট আই হ্যাড। সো আই ডোন্ট থিঙ্ক আই উড চেঞ্জ এনিথিং। Okay. Thank you. Thanks for that part. So the last question is, would you please suggest একটা বই, একটা কোট and একটা প্রোডাক্টিভিটি হ্যাক যেটা হচ্ছে আমি কালকে থেকেই শুরু করতে পারবো, কালকে থেকে অ্যাকশনসে যেতে পারবো, জাস্ট আমার মাথার মধ্যে আইডিয়া হিসেবে থাকবে না? Sure, I mean, so a very difficult question because অনেক বই আছে, and আমি একটা বই পিন পয়েন্ট করে বলতে পারবো যে এটাই সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল অন্যগুলোর চেয়ে। হ্যাঁ, বাট এখন আমাকে যদি বলে যে এই মুহূর্তে আমার কোনটা মাথায় আসতেছে, জাস্ট এই মোমেন্টে, আই থিঙ্ক I would say একটা বই ছিল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এটা অ্যাকচুয়ালি হ্যাড আ হিউজ ইম্প্যাক্ট অন মি। এটা আমি অ্যাকচুয়ালি মাল্টিপল টাইমস পড়ছি। এটা ডিরেক্টলি না, ইনডিরেক্টলি আমাকে আমার অনেক জায়গায় হেল্প করছে। আমার অনেক ধরনের হ্যাবিট চেঞ্জ করছে ইনডিরেক্টলি, বিকজ আমি বারবার পড়ছি। এটা একবার পড়লে কিন্তু ওই জিনিসটা হয়তো না, যেহেতু বারবার পড়ছি আমার অনেক কিছু ইন্টারনালাইজ করতে পারছি আমি। সো অ্যান্ড এটা একদিনও হয় না, গ্র্যাজুয়ালি আমি দেখছি যে এটার ইম্প্যাক্ট আমার গত 5-7 বছরে, দিস বুক হ্যাড আ হিউজ ইম্প্যাক্ট অন মি আর কি। অ্যান্ড সেকেন্ডলি ছিল একটা কোট। একটা কোট আমি সবসময় বলি যে যখন আমি শাটল স্টার্ট করি বা যখন আমি রবি থেকে ইনভেস্টমেন্ট পেয়েছিলাম, একটা ইমেল আসছিল আমাদের কাছে। আমি সবসময় এন্টারপ্রেনার হতে যাচ্ছিলাম, হঠাৎ করে একদিন আমার অফিসে একদিন আমাদের ইমেল আসলো যে রবি একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করছে, অ্যাডভেঞ্চার, যেখানে দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন দেয়ার এমপ্লয়িজ হু হ্যাভ ইনোভেটিভ বিজনেস আইডিয়াস। তো ওই ইমেলটা দেখেই না, আই নিউ যে দিস ইজ মাই অপরচুনিটি, আই হ্যাভ টু টেক দিস অপরচুনিটি। ওখানে অনেকজন বলতেছিল যে এটা আসলে, অনেকে স্কেপটিক্যাল ছিল যে এটা কি হবে, কোম্পানি আসলে কতটুকু এন্টারপ্রেনার ক্রিয়েট করতে হেল্প করবে নাকি নিজেরা আসলে সব বেনিফিট নিয়ে নেবে। অনেকেই ওয়াজ স্কেপটিক্যাল, অ্যাপ্লাই করে নাই বা অ্যাপ্লাই করলেও সিরিয়াসলি নেয় নাই। বাট আই নিউ যে এটা আমার জন্য এটা দিস গোল্ডেন অপরচুনিটি। আই ডিডন্ট হ্যাভ
এনি আইডিয়া কিভাবে আমি নতুন কিছু স্টার্ট করবো, আমি রাইট টাইমে রাইট অপরচুনিটিটা পাইছি। আই ওয়াজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইট। সো অ্যান্ড ইট ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। সো আই থিঙ্ক যে কোডটা আমি সবসময় বলি যে when you truly want something, the whole universe conspires in helping you to achieve it. তো আমার জন্য ওইটা was that moment যখন I feel যে না অ্যাকচুয়ালি আমি because I really wanted this, আমার এরকম অপরচুনিটিগুলো আসছিল। অপরচুনিটি সবার লাইফে কিন্তু আসে, অপরচুনিটি রাইট টাইমে রাইট অপরচুনিটি গ্র্যাব করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা মানে অনেকে বলে যে লাক ভালো লাক খারাপ, লাক আসলে ভালো করে নিতে হয়। সো রাইট টাইমে রাইট অপরচুনিটিটা গ্র্যাব করতে পারাটা আই থিঙ্ক ডিফাইন্স আপনি আসলে কতটুকু আপনার লাক আপনাকে ফেভার করবে। সো এই কোডটা আমার সবসময় মনে থাকে। এন্ড আরেকটা কোশ্চেন কি ছিল? হ্যাঁ, তো এটা আমি একদম ভেরি ভেরি সিম্পল। আমি আমার লাইফ সবকিছু একটা টু ডু লিস্ট মেনটেন করি। এন্ড এটা আমাকে আমার মাথায় কোনো ধরনের কাজ থেকে লাইক আমি অনেক লাইক রিল্যাক্স থাকতে পারি। আমার আজকে কি কাজ করবো আমার এখন মাথায় ওয়ারি করতে হচ্ছে না, বিকজ আই নো সবকিছু আমার টু ডু লিস্টে আছে। টু ডু লিস্ট থাকাটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি কনস্ট্যান্টলি আই ক্যান অ্যাকচুয়ালি প্রায়োরিটাইজ, আই ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড আমি কোনগুলোতে ফোকাস করবো, কোনগুলোতে করবো না, কোনটা কালকে করলে হয়, কোনটা পরশু করলে হয়। সো ওইটা অ্যাকচুয়ালি মেক্স মাই লাইফ এ লট ইজিয়ার। আমাকে কেউ কোনো কাজ যদি কখনো আমার কোনো কিছু কারণ কেউ আমাকে কোনো কাজ যদি পেয়ে থাকে, দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি যে আসলে আমি গেট ব্যাক করবো নাকি ভুলে যাওয়ার কোনো অপশনই নেই, বিকজ আমার মাথাতে কিছু নাই, সব লেখা। তো আমি যদি কোনো কিছু দেরি করে গেট ব্যাক করি, প্রবলেম ইচ্ছা করে দেরি করে গেট ব্যাক করতেছি, বাট ওটা আমার আসলে অলরেডি ম্যাপ করা আছে, আমি কখন কোনটা করবো, কোনটা আগে করবো, কোনটা পারবো। হ্যাঁ, দেয়ার টাইমস যখন আসলে আমার আগে করার প্ল্যান থাকে, বাট হয়তো সেদিন অন্য কোনো কাজ চলে আসে, আমি এটাকে তখনও কিন্তু আমি ইচ্ছা করে জেনে শুনে ওটাকে পিছাই দিচ্ছি, নট যে আমি ভুলে গেছি। সো কখনো আমি হয়তো লিখতে গেলে ভুলে গেলে খুব একটা ভুল হইতে পারে, হয়তো বছরে একবার দুবার, বাট ইউজুয়ালি এরকম হয় না যে আমাকে কোন একটা মানুষ কোন একটা বলছিল বাট আমি ভুলে গেছি বলে আমি আই কুডন্ট গেট ব্যাক, এটা ইউজুয়ালি হয় না। So thank you very much, Reyasat bhai. Thank you very much for your time. I know you were really busy, but thank you very much for being with us. So yeah. Thank you so much, bhai. I had a really good time, and yeah, thank you so much for inviting me. Sure.